বিএনপি ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে ইসির গেজেট। নির্বাচনে অনিয়মের অভিযোগে আগের ফলাফল বাতিল করেন আদালত। গাজীপুরের মোগরখালে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ মোট ৫ জন দগ্ধ, ৯০% বেশি পুড়ে গেছে ৩ জনের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার গেজেট জারি করে কমিশন জানিয়েছে, আদালতের নির্দেশনার ভিত্তিতে এটি জারি করা হয়েছে। এর আগে ২২ এপ্রিল ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কিনা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চিঠি দেয় নির্বাচন কমিশন। এর আগে ২৭ মার্চ ইশরাক হোসেনকে ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে বিজয়ী ঘোষণা করে আদালত। একই সাথে সাবেক মেয়র ফজলে নূর তাপসের নির্বাচিত হওয়ার ফলাফল বাতিল করা হয়। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই সিটিতেই মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগের দুই প্রার্থী। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান করেন বিএনপির দুই প্রার্থী। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত রাত ৩টায় দেশে পৌঁছান তিনি। রোববার বাংলাদেশ সময় দুপুর ১:৩০টার দিকে ইতালির রোম ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে যান। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে শনিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় দুই নেতা, কার্ডিনাল সিলভানো মারিয়া তেমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাট। এছাড়া ওই দিন ডক্টর ইউনূসের সঙ্গে রোমে তার হোটেলে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তারা। সংস্কারের ক্ষেত্রে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তার সনদ তৈরি করে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। আমির খসরু বলেন, বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন আদর্শ, ফলে ভিন্ন মত থাকবেই। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তার বাইরে সংস্কারের কোনো সুযোগ নেই। এর বাইরে যেতে হলে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত সরকার আসতে হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে না। যেসব সংস্কারে সবাই একমত সেগুলো নিয়েই সরকারকে নির্বাচনমুখী হতে হবে। ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলেও মনে করেন পার্থ। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ছাড়া আপনারা যে সংস্কারের কথা বলছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আমরাও সংস্কারের পক্ষে। তবে এটাও বাস্তব যে সংস্কার আপনারা করেন, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না, খুব শক্তভাবে থাকবে না। যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য এক সপ্তাহ বেশি সময় রাখেন না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার। নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখার দাবি জানিয়েছে জামাতে ইসলামী। এজন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতাও চেয়েছে দলটি। রোববার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বানও জানিয়েছে দলটি। এ সময় গণতন্ত্র, নারী অধিকার ও সংখ্যালঘুদের নিয়ে জামাতের অবস্থান জানতে চায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামাতে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ 43% বলে জানানো হয়েছে। এ সময় যৌনকর্মীদের লাইসেন্স দেয়া নারীর মর্যাদা ও অধিকারের প্রতি আঘাত বলে উল্লেখ করেন তিনি। নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড
তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি, তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে। রাজুকের পূর্বাচলে প্রকল্পের প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে দুর্নীতি দমন কমিশনের আবেদনে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এর আগে 10 এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত। আর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা আলাদা 3টি মামলায় 13 এপ্রিল শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ 21 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন। এর আগে রোববার বিকেলে পিএসসি সংস্কারের দাবিতে প্রায় 1 ঘন্টা শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। আজ বিকেলে গণজমায়েত কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা। শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে যান। সন্ধ্যা 6:30টার পর শাহবাগ মোড় অবরোধ করেন বিসিএস চাকরি প্রার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন তারা। সড়কে মানব প্রাচীর তৈরি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। 46তম বিসিএস এর প্রিলির প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা সহ 8 দফা দাবি তুলে ধরেন তারা। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। আমাদের সবসময় আন্দোলনটা ছিল মেধার জন্য, কোটার বিরুদ্ধে। আমরা 18 আন্দোলন করেছি। রাষ্ট্র সংস্কারের আলাপ দেওয়া হচ্ছে, কিন্তু পিএসসি সংস্কারের আলাপ কেউ দেয় না। বেকারদের কর্মসংস্থানের যে জায়গা, কর্মের যে জায়গা, সেইটার বিষয়ে কেউ কোনো আলাপ দেয় না, আলাপ করে না। গাজীপুরের মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশু সহ 5 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে রোববার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের 3 জনের 90% বেশি পুড়ে গেছে বলে জানিয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যা 7টার দিকে বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়। পরে তাদেরকে রাত 10টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন সীমা আক্তার, পারভিন আক্তার ও তার 1 বছরের ছেলে আয়ান, শেফালি বেগম ও তার মেয়ে তানজিলা বেগম। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন জানান, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজন 95%, 2 জনের 90% পুড়ে গেছে। এছাড়া একজনের 32% ও শিশু আয়ানের শরীরের 28% পুড়ে গেছে। একটার মধ্যে মনে হয় গ্যাস নিভে গেছে গা, মনে হয় জ্বালা বাজে, এই অবস্থায় আগুন ধরে গেছে। বারান্দায় রান্না করতেছিল, তো রান্না করতে সময় ওই রুমে যখন বাস্ট হয়েছে, ওই বাস্টের এগুলা আর কি আগুনগুলি ওর শরীরে আসা আপনার ওই আঘাতপ্রাপ্ত হয়। জনকে আগুন ধরে গেলে বাকিরা তার সহকর্মীরা একসঙ্গে থাকতো, তারা সবাই তাকে সেভ করতে গিয়ে আলটিমেটলি সবাই অগ্নিদগ্ধ হয়। এখানে 5 জন পর্যন্ত রোগী আসছে, যে প্রত্যেকেরই বার্ন এত বেশি খুব ডিফিকাল্ট হবে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 38.5 ডিগ্রি হলেও আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি অনুভব হচ্ছে বলছেন আবহাওয়াবিদরা। 2-1 দিনের মধ্যে বৃষ্টি হলে কমবে ভ্যাপসা গরম। গত বছরের মতো এবার টানা তীব্র তাপদাহের শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে আবহাওয়া অফিস। গত বছর এ সময় তীব্র তাপদাহে পুড়েছে গোটা দেশ। পারদ ছুঁয়েছিল 43 ডিগ্রি সেলসিয়াসে। এবার সর্বোচ্চ 41 ডিগ্রি উঠেছে যশোরে। এবছর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 38.5 ডিগ্রিতে, তবে রোববার ছিল 34 ডিগ্রি। তারপরও ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় গরমে অস্বস্তি লাগছে। কয়েকটি বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে স্বস্তি আসতে পারে 2-1 দিনের মধ্যেই। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। গত কয়েকদিন থেকে তাপমাত্রা বেড়ে গেছে, তবে আসার খবর যেটা হচ্ছে, আজকেও আপনার হচ্ছে তাপমাত্রা কিছুটা কমে যাবে, কারণ ইতিমধ্যে কিছুটা মেঘ ঢুকেছে রাজশাহী অঞ্চল দিয়ে। আগামী 24 ঘন্টায় অনেক জায়গায় বৃষ্টি হবে এবং এটা আগামী পরশুদিনে বৃষ্টি হবে। সেক্ষেত্রে মোটামুটি অনেকটা সহনীয় তাপমাত্রা চলে আসবে। এবার টানা তাপপ্রবাহের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মে মাসে কয়েকটি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে সেই এলাকাতে আপনার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও থাকবে। মে মাসেও মাঝে মাঝে বৃষ্টি হবে এবং তাপমাত্রা ওইভাবে গতবারের মতো মানে অসহনীয় তাপমাত্রা হবে না। এদিকে ভ্যাপসা গরমে রাজধানীতে বেড়েছে এসি ও চার্জার ফ্যান বিক্রি। চাহিদার সাথে দাম বাড়ারও অভিযোগ পাওয়া গেছে। অন্যান্য সময়ের তুলনায় সামান্য একটু বেশি মনে হয়, কারণ আমি এর আগে যেটা ইউজ করলাম ওই ফ্যানটার আর এখন দেখলাম 400-500 টাকায় ডিফারেন্স আছে। বর্তমানে গরম তো একটু বাড়তেছে, তো আমাদের সেলটা আস্তে আস্তে একটু বাড়তেছে, আর তার আগে সেলটা কিছু খারাপ ছিল। টুকটাক চলে আর কি হয়, আর মাঝরাতে একবারে মার্কেটে একবার ড্যামেজ হয়েছিল, কারণ টুকটাক মার্কেটে ছিল। তবে গরমের সঙ্গে চোখ রাঙাচ্ছে লোডশেডিং এর শঙ্কা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2027 সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করছে সরকার। এরই মধ্যে কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। শিক্ষা গবেষকরা বলছেন, সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে এই শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে। 2023 সাল থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হতে থাকে নতুন শিক্ষাক্রম। শুরু থেকেই কড়া সমালোচনার মুখে পড়ে তা। গণঅভ্যুত্থানে সরকার পতনের পরই চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। ফিরে যায় 2012 সালের শিক্ষাক্রমে। এরই মধ্যে সব বই পেয়েছে শিক্ষার্থীরা। পড়াশোনা ভালোই চলছে। বই পাওয়ার পরে পুরা দম এখন স্কুল হচ্ছে, ক্লাস হচ্ছে। বই পেয়েছি এবং অনেক টিচার অনেক ভালোভাবে পড়াচ্ছে। শিক্ষকরা বলছেন, জরুরি অবস্থায় পুরনো শিক্ষাক্রমে ফিরে গেলেও সময়ের সাথে তাল মিলিয়ে নতুন শিক্ষাক্রম করতে হবে। নতুন কিছু শিক্ষণের পেশায় আসে না, ইন্ট্রোডিউস হয় না, সেটা হতে গেলে অবশ্যই তখন সিলেবাস চেঞ্জ করতে হয়। আগামী বছরের বই পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সেই সঙ্গে নতুন শিক্ষাক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উন্নত এবং বাস্তবায়নযোগ্য শিক্ষাক্রমের কাজ চলছে বলে জানিয়েছে এনসিটিবি, যা 2027 সাল থেকে ধাপে ধাপে চালু হবে। আমরা নতুন শিক্ষার্থী যারা পরীক্ষা দিবে তারা 28-এ যে পরীক্ষা দিবে, তবে আমাদের কারিকুলাম তো একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। কার্যক্রম আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন, ধারাবাহিকভাবে শিক্ষাক্রমে পরিবর্তন আনতে হবে। এই প্রক্রিয়ায় যুক্ত করতে হবে বিশেষজ্ঞ, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নানান ধরনের চেঞ্জ প্রতি মুহূর্তে আসছে। সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য সরকারের একটা মেগা পরিকল্পনা থাকা দরকার, এবং সেই পরিকল্পনাটা আসলে কারিকুলামের মধ্যে দিয়েই যায়। তাহলে সেই জায়গাগুলোকে খুব প্রপারলি অ্যাড্রেস করা। বাতিল হওয়া শিক্ষাক্রমে শুধু প্রশিক্ষণের নামেই গচ্চা হাজার কোটি টাকা। পুরো শিক্ষাক্রমে কত খরচ তারও সঠিক হিসেব দেয়নি এনসিটিবি। সংশ্লিষ্টরা বলছেন, এর আগে যে শিক্ষাক্রম করা হয়েছিল সেটি সম্পর্কে বেশিরভাগ শিক্ষকের স্পষ্ট ধারণা ছিল না। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে একদিকে যেমন যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে, সেই সঙ্গে শিক্ষকদেরও দক্ষ করে তুলতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রথমবারের মতো রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে কার্গো ফ্লাইট। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার পর সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু হওয়ায় পণ্য রপ্তানি খাতে বাংলাদেশের সক্ষমতা আরও সমৃদ্ধ হয়েছে। এতে একদিকে যেমন রপ্তানিকারকদের ভোগান্তি কমবে, তেমনি কমবে বাড়তি খরচও। চলতি মাসে বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এতে দেশ থেকে পণ্য রপ্তানিতে ছন্দপতন ঘটে। তবে দ্রুতই সিলেট ওসমানী বিমানবন্দর দিয়ে কার্গো সার্ভিস চালু করেছে সরকার। রোববার রাত 8টায় প্রথম 60 টন গার্মেন্টস পণ্য নিয়ে গ্যালিস্টিয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি কার্গো ফ্লাইট সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এতে খুশি রপ্তানিকারকরা। 36টা দেশে যায়, যেহেতু ওই সুযোগটা আমাদের দেশে সিলেটে চলে আসছে। এখন আমাদের যে ফ্যাসিলিটি আছে আপনার এয়ার কার্গো কমপ্লেক্স, আমরা অনেক লাভবান আজকে আমাদের যে যাচ্ছে মালটা। সিলেট থেকে কার্গো ফ্লাইটের মাধ্যমে শুধু গার্মেন্টসের পণ্য ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হবে। উন্নত বিশ্বে রপ্তানির জন্য ঢাকার পরে সিলেট আরেকটি পয়েন্ট চালু হয়ে গেল। ওয়েল ইকুইপড স্টেশন, ওয়েল ট্রেন্ড মানুষেরা কাজ করছেন এখানে। এই স্টেশনটির সুবিধা সকলেরই নেওয়া উচিত। 26 কোটি টাকা ব্যয়ে নির্মিত কার্গো কমপ্লেক্স উদ্বোধন ও বিমানবন্দরের রানওয়ে পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। তিনি বলেন, কার্গো ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হলো।
আমাদের কাজ কাউকে বাধা দাও না, আমাদের কাজ হচ্ছে নিজস্বতা, নিজের কম্পিটিটিভনেস এবং নিজের সক্ষমতা বৃদ্ধি করা। পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব। আমরা মনে করি এর মাধ্যমে আমাদের কৃষিজ পণ্য এবং আমাদের শিল্প পণ্য, গার্মেন্টস পণ্য, এই দুইটার ব্যবসায় প্রবৃদ্ধি আসবে। পর্যায়ক্রমে চট্টগ্রামে এ সুবিধা চালু হলে ট্রান্সশিপমেন্টের বিষয়ে আর সংকট থাকবে না বলে আশা আমদানি রপ্তানিকারকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব নির্ধারিত 2026 সালের নভেম্বরেই এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশের। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে রপ্তানি বাজার নিয়ে শঙ্কায় পোশাক শিল্প মালিকরা। তাদের দাবি, বিকল্প প্রণোদনা কাঠামো না পেলে অস্তিত্ব সংকটে পড়বেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতার জন্য বিদ্যুৎ জ্বালানির দাম সহনীয় রাখা সহ সরকারি সেবা সহজ করা জরুরি। বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় শুল্কমুক্ত সুবিধায় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ভারত সহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে। তবে এলডিসি থেকে উত্তরণের পর এ সুবিধা বন্ধ হয়ে যাবে। নীতি নির্ধারকরা মনে করেন, 3 বছর আগে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার রোডম্যাপ পেলেও ব্যবসায়ীরা যথেষ্ট প্রস্তুতি নেয়নি। 29 পর্যন্ত আমাদের বেনিফিটস মোটামুটি সবই বহাল থাকবে, ইনক্লুডিং ইবিএ যেটা ইউরোপিয়ান ইউনিয়ন দেয়, সেটা বহাল থাকবে। আমি বিশ্বাস করি যে আমাদের ব্যবসায়ীরা ওই 3 বছরই ব্যবহার করবে না। ব্যবসায়ীরা বলছেন, অনেক মধ্যম আয়ের দেশ তাদের শিল্পের জন্য বিকল্প প্রণোদনা দিচ্ছে। শ্রমিকের মজুরি, মূলধনী যন্ত্রপাতি, জমি কেনায় নগদ সহায়তা দিচ্ছে কোনো কোনো দেশ। তাই এলডিসি থেকে উত্তরণে রপ্তানি খাতে বিভিন্ন সুবিধা তুলে নেয়ার বিপক্ষে শিল্প সংশ্লিষ্টরা। যে সমস্ত দেশ এলডিসি গ্র্যাজুয়েশন করেছে বা WTO এগ্রিমেন্ট ফলো করেই তারা চলছে, তারা কিন্তু 13 বছর গ্র্যাজুয়েশনের পরেও তাদের ফেসিলিটিগুলো কিন্তু তাদের ইন্ডাস্ট্রিকে দিচ্ছে সাপোর্ট হিসেবে। সো ইফ দে আর ডুইং, ওয়াই ডোন্ট উই ডু দ্যাট? আমাদের IMF বা WTOর এত জুজুর ভয়ে আমরা কম্পিত হওয়ার দরকার নাই তো, আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করতে হবে। দেশের পোশাক রপ্তানির অর্ধেকের বেশি যায় ইউরোপের দেশগুলোতে। বাজারটিতে প্রতিযোগী দেশ ভিয়েতনাম FTA সুবিধা পাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, বিভিন্ন দেশের বাজারে এমন সুবিধা পেতে তৎপর হতে হবে, অন্যথায় বছরে $8 বিলিয়ন পর্যন্ত রপ্তানি কমতে পারে। স্বল্পোন্নত দেশে কমপ্লায়েন্সগুলো হয়তো মানার বাধ্যবাধকতা থাকবে, কিন্তু অভ্যন্তরীণ পর্যায়ে যাতে সরকার গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে পারে, জ্বালানির মূল্য যাতে আর না বৃদ্ধি হয়, বরঞ্চ জ্বালানি মূল্য কমানোর সুযোগ রয়েছে আমাদের দৃষ্টিতে, এমনকি বিদ্যুতের মূল্য আসলে সাশ্রয় করার সুযোগ রয়েছে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি পণ্য ও বাজারে বহুমুখীকরণে জোর দিচ্ছেন পর্যবেক্ষকরা। তাদের মতে, উচ্চ মূল্যের পণ্য উৎপাদনে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তিও গুরুত্বপূর্ণ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 36.99%। সম্প্রতি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন BGMEA। সংগঠনটি জানায়, 2025 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ইইউতে $3.69 বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছে। 2024 সালের একই সময়ে যার পরিমাণ ছিল $2.69 বিলিয়ন। এদিকে ইইউতে পোশাক রপ্তানির পরিমাণ বাড়লেও গড় ইউনিট মূল্য কমে 8.44% দাঁড়িয়েছে। BGMEA-এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, বাজার সম্প্রসারণ ও ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিশ্চিত করতে আরও কৌশলগত পদক্ষেপ নিতে হবে। পরিবেশগত দিক বিবেচনায় দেশের 51 পাথর কোয়ারির মধ্যে 17টির ইজারা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দেশের গেজেটভুক্ত পাথর, সিলিকা বাল, নুড়ি পাথর ও সাদা মাটি কোয়ারির ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ 2020 সালে দেশের সব পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রেখেছিল। পরে গত 13 জানুয়ারি এ স্থগিতাদেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে। পরিবেশ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতের নিষেধাজ্ঞা রয়েছে ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষিত কোনো পাথর কোয়ারি ইজারা দেয়া যাবে না। এরপর 17টির ইজারা স্থগিতের সিদ্ধান্ত নিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই শহীদের মেয়ে লামিয়া। রোববার রাতে পটুয়াখালীর দুমকিতে জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। 18 মার্চ বাবার কবর জিয়ারত করতে গিয়ে দলগত ধর্ষণের শিকার হন তিনি। এ ঘটনায় আত্মহননের পথ বেছে নেন।
ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। রোববার সন্ধ্যায় স্থানীয় পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নেওয়া হয় লামিয়ার মরদেহ। সেখানে জানাজা শেষে বাবার কবরের পাশে দাফন করা হয় তাকে। শেষবারের মতো জানাজায় ভিড় করেন আত্মীয় স্বজন সহ হাজারো মানুষ। এ সময় ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমার নাতি তো শেষই হয়ে গেছে, এই যদি অগু ছিল আমার নাতি হত্যা করিয়ে গেছে, আমি বিচার আগে ফাঁসি চাই। যে ঘটনা হয়েছে নেকটারজনক, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই শাস্তি দেখে যেন এই এলাকায় বা অন্য কোনো জায়গায় এই ধরনের কাজ না হয়। জানাজা ও দাফনে অংশ নেন বিএনপির রুহুল কবির রিজভী, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তাদের দাবি, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তি হলে এই ঘটনার শিকার হতো না লামিয়া। লামিয়া যখন তার নিরাপত্তার কথা বলছিল, সে যখন বিচার চাচ্ছিল, তার উপর উৎপীড়নে সেই বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত হলে আজকে হয়তো তার জীবনটি চলে যেত না। 90 দিনের যে সময়, তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই। মৃত্যুদণ্ড যদি প্রকাশ্যে আমাদের সামনে নাও দেওয়া হয়, তাহলে তাদের ওই মৃত্যুদণ্ড দেওয়ার যে চিত্র, সেই ছবি এবং ভিডিও পুরো পৃথিবীর সামনে আসা দরকার। গত 18 মার্চ পটুয়াখালীতে বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন কলেজ শিক্ষার্থী লামিয়া। 20 মার্চ মামলার পর গ্রেপ্তার হয় 2 কিশোর। স্বজনরা জানান, জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ দেন জসিম হাওলাদার। এরপর মেয়ের ধর্ষণের ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়ে পুরো পরিবার। মানসিক অবস্থার উন্নতি না হওয়ায় হয়তো আত্মহননের পথ বেছে নেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীতে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে শহীদ মাহমুদুল হাসান রিজভির ছোট ভাই শাহরিয়ার হাসান রিমনকে কুপিয়ে আহত করেছে দুষ্কৃতকারীরা। রোববার দুপুরে মাইজদি শহরের বালিংটন মোড়ে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও পরিবার জানায়, গত 2 দিন আগে তার স্কুলের বন্ধুদের সাথে বহিরাগত কয়েকটি ছেলের ঝগড়া হয়। পরে বিষয়টি মীমাংসা করে দেয় রিমন। এই ঘটনার জেরে স্কুল থেকে বাসায় ফেরার পথে তার উপর অতর্কিত হামলা চালানো হয়, জখম করা হয় কুপিয়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না থাকায় অনলাইন জুয়া বন্ধে এবার পদক্ষেপ নিল উচ্চ আদালত। রোববার এক রিটের ভিত্তিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে হাইকোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তারকা জুয়ার সাইটের বিজ্ঞাপন দিচ্ছে এবং তা বন্ধে কি কি ব্যবস্থা নেওয়া যায় 3 মাসের মধ্যে সে রিপোর্ট দিতে হবে কমিটিকে। নিষিদ্ধ হলেও মাদকের মতোই প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া। গত বছর জুনে দেয়া আইসিটি মন্ত্রণালয়ের হিসেবে এতে অংশ নেয় প্রায় 50 লাখ মানুষ। জুয়ার প্রতি আকর্ষণ বাড়াতে তারকা খেলোয়াড়, নায়ক নায়িকা, মডেলদের দিয়ে দেয়া হয় বেটিং সাইটের বিজ্ঞাপন। এ বিষয়ে হাইকোর্টে রিটের শুনানি হয় বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজের দ্বৈত বেঞ্চে। পরে স্বরাষ্ট্র, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, বিটিআরসির চেয়ারম্যান সহ 7 জন নিয়ে কমিটি গঠন করেন আদালত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন নিষ্ক্রিয় তা নিয়ে রুলও জারি করা হয়। একটি বিশেষায়িত কমিটি গঠন করে তারা একটি তদন্ত করবে, তদন্ত করে কারা কারা এটাতে ইনভলভ চিহ্নিত করে এটাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় এফেক্টিভভাবে, সেটার একটি তদন্ত রিপোর্ট 90 দিনের মধ্যে কোর্টে সাবমিট করার জন্য একটি অন্তর্বর্তী আদেশ প্রদান করেছে। অনলাইন জুয়ার বেশিরভাগই হয় মুঠোফোনে। আইনজীবীরা জানান, সর্বস্ব হারিয়ে আত্মহত্যাও করেছে অনেকে। পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা। গ্রামের ছেলেফেলেরা 14-15 বছর, তারাও ফোন নিয়ে 8-10 জনে বসে তারা এই গেম খেলে। যেসব নায়ক নায়িকাকে এই বিজ্ঞাপনে নেওয়া হয়, তারা যদি যায় তাদেরকে দণ্ডবিধির ভিতরে আনতে হবে। তোমরা বাজে কাজে উৎসাহ দিছো, এটা দণ্ডবিধির অপরাধও বটে। কিন্তু দুঃখের বিষয় যে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে, গ্রামে গঞ্জে ব্যাপক হারে জুয়া খেলা হলেও আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তেমন কোনো ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ বা স্বতঃস্ফূর্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এই ধরনের দেখা যাচ্ছে না। পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 অনুযায়ী জুয়া পুরোপুরি নিষিদ্ধ। সংবিধানের 18 অনুচ্ছেদেও গণিকা বৃত্তি ও জুয়ার বিরুদ্ধে রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নওগাঁ ও কুষ্টিয়ার চালের বাজারে কমতে শুরু করেছে দাম।
সপ্তাহের ব্যবধানে কমেছে সরু চালের প্রকারভেদে, কেজিতে কমেছে 4 থেকে 10 টাকা পর্যন্ত। বাজারে নতুন ধান আসায় চালের দাম কমছে বলে জানিয়েছে মিল মালিকরা। চলতি মৌসুমে ইরি বোরো ধান কাটা শুরু হওয়ায় নওগাঁয় চালের বাজারে কমতে শুরু করেছে মোটা ও সরু চালের দাম। সপ্তাহের ব্যবধানে মোটা ও সরু চালের দাম কেজিতে কমেছে 3 থেকে 6 টাকা পর্যন্ত। জেলার খুচরা বাজার ঘুরে দেখা যায় সরু জিরা কাটারি চাল কেজিতে 4 থেকে 6 টাকা কমে 74 থেকে 75 টাকা এবং মোটা স্বর্ণা 5 চাল 3 থেকে 4 টাকা কমে প্রতি কেজি 52 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। স্বর্ণা 5 54 55 টাকা কেজি, আপনার 49 58 60 টাকা কেজি, সব ধরনের চাল খুব ভালো দামে আছে। চলতি ইরি বোরো মৌসুমের ধান ইতিমধ্যে কর্তন শুরু হয়েছে, এতে করে হাটে বাজারে ধানের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। সব ধরনের ধানের মূল্য কমতে শুরু করেছে। কুষ্টিয়াতেও বোরো ধান মারাই শুরু হয়েছে। এতে কুষ্টিয়ার খাজানগর মিলগেট থেকে শুরু করে জেলার খুচরা বাজারে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। সপ্তাহের ব্যবধানে মিনিকেট কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 74 থেকে 75 টাকায়। পুরাতন চালগুলো যেভাবে বিক্রি হচ্ছিল যে উচ্চ দামে, সেই উচ্চ দামে চালের বিপরীতে নতুন চালগুলো অন্তত কেজিতে 7-8 টাকা করে অন্তত কম। মিনিকেট, কাজললতা এবং 28 প্রত্যেকটা চাউলই অনেকাংশে কমে গেছে, প্রায় কেজিতে 8 থেকে 10 টাকা। হঠাৎ করে চালের দাম কমে যাওয়ায় সিন্ডিকেট চক্র এখন বিপাকে বলে জানিয়েছেন চালকল মালিক সমিতির নেতারা। 8 টাকা 9 টাকা চালের দাম কমে গেছে, তা আরও কমবে, হয়তো 2-1 টাকা কমবে। তবে ধানের দাম যত কমবে চালের দাম তত কমবে। তবে এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যেহেতু কৃষকের ধানের দামের দিতে হবে। মিল মালিকদের কারসাজি ও অবৈধ মজুতদার নিয়ন্ত্রণ করা গেলে চালের বাজার নিম্নমুখী থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাই নিয়মিত বাজার ও মিলগেটে অভিযান পরিচালনার পরামর্শ সুশীল সমাজের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চালের দাম নিয়ে জানাতে পাবনা থেকে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পাবনার বাজারে চালের দাম কমেছে কিনা, কমে থাকলে প্রকারভেদে কেজিতে কত টাকা করে কমেছে? আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু পাবনাতে ধান কাটা মারাই কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আর আমি এখন যে চাতালে রয়েছি, মিলের চাতালে, এখানে আমরা সকালে এসে খোঁজ নিয়েছি যে প্রতি নতুন চালে কিন্তু চালের দামে 4 থেকে 5 টাকা কিন্তু কেজিতে দাম কমেছে। তবে পুরাতন যে চালটি রয়েছে সেই চাল কিন্তু সেই বাজারতে কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে, যেমন 56 থেকে 58 টাকাটা কিন্তু মোটা চাউল যেটা পুরাতন সেটা কিন্তু বিক্রি হচ্ছে। এ থেকে কিন্তু যে নতুন যে ধান এসেছে সেই ধানের কিন্তু দাম বাজারে যেমন পুরাতন 1400 টাকা ধান বিক্রি হচ্ছে, সেই ধানটা কিন্তু নতুন ধানটা কিন্তু আরো 1 থেকে 150 টাকা কম দামে বিক্রি হচ্ছে। সেই কারণে কিন্তু নতুন চালের দামও কিন্তু 4 থেকে 5 টাকা কেজিতে কমেছে। অন্যদিকে যদি আপনাকে বলি চিকন যে চাউলটা সেটা কিন্তু 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি নতুন এই চাউলটা কিন্তু 72 থেকে 73 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি বাসমতি কিন্তু 2000 থেকে 2050 টাকা বস্তায় কিন্তু 25 কেজির বস্তায় বিক্রি হচ্ছে। আর এই বাসমতি কিন্তু গত এক সপ্তাহ আগেও কিন্তু আমরা দেখেছি 2200 থেকে 2300 টাকা বস্তা কিন্তু 25 কেজির বস্তায় কিন্তু বিক্রি হচ্ছে। আর অনেকেই বলছেন, ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু ধান কাটা মারাই ইতিমধ্যে শুরু হয়েছে এবং পাবনাতে একটু লেটে আসলে ধানের কাটা মারাই শুরু হয়, আবার আগামী 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে কিন্তু পুরো দমে পাবনার কিন্তু ধান কাটা মারাই শুরু হবে এবং তারপরে ধানের দাম কমে আসবে, পাশাপাশি চাউলের দামও কিন্তু অনেকটা কমে আসবে, এমনটি কিন্তু বলছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে আসলে ধান এবং চালের সর্বশেষ। পাবনা থেকে জানাচ্ছিলেন খায়রুল ইসলাম সবুজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।